বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তেজনা চাপা উত্তেজনার মাধ্যমে পরিস্থিতি দিন দিন ঘোলাটে হয়ে উঠছে। বাংলাদেশের একসময়ের কথিত সবচেয়ে কাছের বন্ধুই হয়ে উঠেছে সবচেয়ে বড় প্রতিপক্ষ। ভারতের সংবাদ মাধ্যমগুলোর একপাক্ষিক নেতিবাচক প্রচারণা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির অযাচিত হস্তক্ষেপের চেষ্টা দুই দেশের সম্পর্কের ফাটলকে আরও গভীর করেছে। এই বিদ্বেষ এখন দুই দেশের মধ্যকার দীর্ঘ ৪,০০০ কিলোমিটার সীমান্তে ছড়িয়ে পড়েছে। পাকিস্তান ভারত সম্পর্কের মতো এখানেও এখন ছদ্মবেশী যুদ্ধের আবহ তৈরি করছে ভারত। বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ, সীমান্তের কাছাকাছি সেনাঘাঁটি নির্মাণ করে আগে থেকেই উস্কানি দিয়ে আসছে দেশটি। এমনকি বাংলাদেশের কোল ঘেঁষে নিজেদের সেনা সংখ্যাও বাড়াচ্ছে তারা। উত্তর পূর্ব ভারতের বাংলাদেশ সীমান্তে বিশেষ সেনা রেজিমেন্টের জওয়ানদের মোতায়েন করেছে ভারত। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের আনাচে কানাচে এসে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এসব এই রেজিমেন্টের জওয়ানরা। ভারত হঠাৎ বাংলাদেশ সীমান্তে এই রেজিমেন্টের সেনাদের মোতায়েন করেছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি বাংলাদেশকে নিয়ে কোনো নীলনকশা সাজাচ্ছে একসময়ের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিসেবে পরিচিত ভারত? ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, উত্তর পূর্ব ভারতের ভারত বাংলাদেশ সীমান্তের ত্রিপুরা, মিজোরাম সহ একাধিক জায়গায় এই রেজিমেন্টের বাহিনী মোতায়েন করা হয়েছে। পূর্বাঞ্চলীয় সেনা সদর দফতরের সূত্রে গণমাধ্যমগুলো বলছে, ভারতীয় সেনার ৩৩ নম্বর কোরের ২০ নম্বর মাউন্টেন ডিভিশনের বাহিনী এই সীমান্তবর্তী অংশে মোতায়েন করা হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ৪, ৬ এবং ৮ মাউন্টেন ডিভিশনের জওয়ানরাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সেই রেজিমেন্টের বাহিনীর একাংশকেও ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারতের সীমান্তবর্তী অংশের আশেপাশে মোতায়েন করা হয়েছে। এই রেজিমেন্ট মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সঙ্গে যাবতীয় যুদ্ধের প্রশিক্ষণ আদান প্রদান এবং অন্যান্য কৌশল কিভাবে নেওয়া হয় তা যৌথভাবে কাজ করেছিল। বর্তমানে রেজিমেন্টের বিভিন্ন প্রশিক্ষণে সেই মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন কৌশলগুলো এখনও ভারতীয় জওয়ানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর পূর্ব ভারতের সেনা প্রশিক্ষণ ছাউনিতে মুক্তিযুদ্ধের একাধিক প্রশিক্ষণ এখনও দেয়া হয় জওয়ানদের। আর সে কারণেই এই রেজিমেন্টের বাহিনীদের মোতায়েন করা হয়েছে উত্তর পূর্ব ভারতের ভারত বাংলাদেশ সীমান্তের আশেপাশে। ইতিমধ্যেই ভারতীয় সেনা মিজোরামে উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় সেনা ছাউনি তৈরি করছে। এছাড়া বাংলাদেশের পঞ্চগড়ের খুব কাছে অবস্থিত কৌশলগত চিকেন নেক করিডোরকে সুরক্ষা দিতে ৩টি নতুন সেনা ছাউনি তৈরি করেছে ভারত। এমনকি উত্তর পূর্ব ভারত এবং চিকেন স্নেক করিডোর সুরক্ষায় ব্রহ্মোস মিসাইল এবং রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ সীমান্তে ভারতের এমন সামরিক শক্তি বৃদ্ধিকে উস্কানি হিসেবে দেখছেন অনেকে। পাকিস্তান ও চীনের মতো পরাশক্তির সীমান্তে পাত্তা না পেয়ে বাংলাদেশ সীমান্তে ভারত নিজেদের শক্তি দেখাচ্ছে বলেও মনে করছেন সমর বিশেষজ্ঞরা। আজিজুর রহমান মুসাফির ৫টার সময় আমারে বলে, ভাই ছোট ভাই তুই ভালো আছিস? আমি কই আছি। ভাই তুই বাজারে যান, ব্যবসা বাণিজ্য করে দিয়ে শুনে দেয়। আমি কই ভাই আচ্ছা। আমার ভাই বিএমপি করে ১৭ বছর মা বাপ ছেলে সন্তান মারি আলাইছে। কইছে আল্লাহ যদি আমার কোনদিন বাঁচা রাখে আমার মা বাবার মুখ দেখুম, আমার ছেলে সন্তানের মুখ দেখুম। সেই লোকেরে আজকে তেজগাঁর বুকে সুপার স্টারের সামনে গুলি করছে। আমরা পেট্রোল শরীরে জ্বালাই দেবো। এই দেখেন রাস্তায় গাড়ি উঠাইতেছে আমার শরীরের মধ্যে, তারপরেও আমরা জীবন দিয়ে দেবো। আমরা জিয়ার আদর্শ, জিয়ার সৈনিক করি, আমরা জীবন দিতে উদিতা করি না। আজিজুর রহমান মুসাফির শিখাইছে। জামাত শিবির গুলি করছে, জামাত শিবিরের লোক গুলি করছে। আমাদের বিশ্বাস জামাত শিবির ছাড়া আমাদের শত্রুতা নেই। আমার নেতা বলতো তেজগাঁর বুকে আমার কোনো শত্রু নাই, এক আল্লাহ আছে। সে কখনো লোক নিয়ে কোনো সময় যাইতো না, সে একা একা যাইতো। আমারা নিজেই কইছে তুই যাবি না, কেন না? আমরা সন্দেহ জামাত শিবিরের লোকের করছি। আমরা জানলি ভাই আমরা রাস্তায় থাকতাম না, আমরা পুলিশ প্রশাসনের কাছে ওই বিচার দিব না। আমার ভাই যারা গুলি করছে তাদের বিচার আমার ভাই যদি আল্লাহ বাঁচায় রাখে, এত হাজার কোটি লোকের সামনে গেল আমার ভাই বিচার করবো। আমার আদালতে বিচার হবে, আমার ভাইয়ের আদালতে। আমার ভাই যা রায় দেয় তাই। জীবনে আপনি চিকেন কেন গুলি করছে? সেই গুলির প্রতিবাদ চাই।
দিক আছে শুক্রবার দিন কেন নামাজ মারলো? পড়ার মধ্যে ধরে নিয়ে কিসের গেছে। উদ্দেশ্যে মারলো? কি অপরাধ করছে? নামাজ পড়ার মধ্যে নিয়ে গেছে ধরে সে তো কিছু করে না, কেন ক্ষতি করে নাই? বিনা অপরাধে কেন তারা গুলি করলো? এ রক্তর কেউ না, সে এলাকায় ছোটতে মানুষ করছে তারা, তার ছেলের মতো মানুষ করছে। 30 বছর ধরে আমাদের সাথে উঠা বসা, আমি তার কোনো খারাপ রেকর্ড দেখি নাই, তাহলে সেই লোকটা কেন মেরে ফেললো? না কারোর সাথে আমরা যেটা শুনছি এটা কি রাজনৈতিক ঘটনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজনীতির ঘটনা। আমরা শুনেছি নীরবেরা ই দেয় নাই, নোটিশ দেয় নাই, তার জন্য মুসাফিরে মেরে ফেললো। ঠিক আছে, নীরবের ওনার সাথে আরেকজন ছিল, ওনারও গুলি করছে, দুইজনে গুলি করছে বলে। নির্বাচনের জন্য নির্বাচনের জন্য আজকে বিনা অপরাধে আজকে লাশ ফেলাই দিল। এরকম কয়টা আমাদের হাতিরাও মেরে ফেললো, এরাও মেরে ফেললো, নুরুদ্দিনে মারলো। এটা কি দেশের আইন? এটা কোনো যুক্তি আছে? কোনো রহস্য আছে? এরকম ভাবে তো সবার মার বুক কাগলি করবো। এই বিচার কতদিন চলবে? এরকম দেশে কোনো আইন নাই, কোনো বিচার নাই। এটা কেমন দেশ? এটা কি বাংলাদেশ না সন্ত্রাসী দেশ? বলেন, এটার উত্তর আছে? কোন উত্তর আছে? আমাদের সোজা কথা বিচার না, গুলির বদলে গুলি। সোজা কথা, একটা দুটা লাশ ফেলা দিল, তাহলে দেশ সব বিকল দেবো। কেন ছেলেটা মেরে ফেললো? কেন? এটা বিচার চাই। আমরা না উপরে সবাই উপরে আন্দোলন দর্শক, রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির ওনাকে গুলি করার কারণে এই মুহূর্তে আমরা দেখছি কারণ বাজার মোড়ে তার যেই সমর্থকরা রয়েছেন, স্বেচ্ছাসেবক দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন, তারা এখানে অবরোধ করার চেষ্টা করছিলেন। আমরা দেখেছি এখানে এসে তারা শুরুর দিকে অবরোধ করেছেন, পরবর্তীতে আমরা প্রশাসনের লোকদেরকে দেখলাম যে তারা এখানে এসে এই মুহূর্তে যেহেতু সবাই বিভিন্ন জায়গায়, বিশেষ করে অফিস থেকে বাসা যাতায়াতের অনেক মানুষজন রয়েছে, সেজন্য আসলে প্রশাসনের লোকজন সড়কে যাতে কেউ এই মুহূর্তে অবস্থান না করে, সেজন্য আমরা দেখছি যে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা করছেন। এবং আমরা দেখছি যে স্বেচ্ছাসেবক দলের যেই নেতা মোসাব্বির, যাকে গুলি করে হত্যা করা হয়েছে, তার হত্যার প্রতিবাদে এখানে তার সমর্থক কিংবা স্বেচ্ছাসেবক দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন, তারা এখানে স্লোগান দিচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন। আমরা শুরুর দিকে দেখেছি এখানে যেই কারণ বাজার মোড়ের মধ্যে তারা কিছু উচ্ছিষ্ট খুঁজে এনে সেগুলোতে আমরা দেখেছি আগুন ধরিয়ে দিয়েছিল এবং সেই আগুন ধরানোর মাধ্যমে তারা প্রতিবাদ জানিয়েছে।
দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিস্থিতিতে নতুন মোড়। পাকিস্তান বাংলাদেশের কাছে JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা করছে, যা এখন এই অঞ্চলের ভূরাজনীতিতে সবচেয়ে বড় খবর। পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানরা ইসলামাবাদে JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করেছেন। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তারা অস্ত্র বিক্রির উচ্চাকাঙ্ক্ষার সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে। বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন গত বছরের মে মাসে চিরশত্রু ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তান বিমান বাহিনীর সাফল্যকে কাজে লাগানোর চেষ্টা করছে। পাকিস্তান সামরিক বাহিনীর প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান JF-17 থান্ডার যুদ্ধবিমান ক্রয় নিয়ে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। JF-17 থান্ডার যুদ্ধবিমান চীনের সঙ্গে যৌথভাবে তৈরি একটি মাল্টিরোল বিমান। পাকিস্তান জানিয়েছে, বাংলাদেশকে সুপার মুশাক প্রশিক্ষণ যুদ্ধবিমান দ্রুত সরবরাহের পাশাপাশি পূর্ণ প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী সহায়তা দেওয়া হবে। পাকিস্তান JF-17 যুদ্ধবিমান ঘিরে তার সামরিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি প্রসারিত করছে। দেশের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে, আজারবাইজান এবং লিবিয়ার সঙ্গে মোট $4 বিলিয়ন অস্ত্র চুক্তি সম্পন্ন হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আরও বলেছেন, আমাদের বিমান পরীক্ষা করা হয়েছে, এতে বেশি ক্রয়াদেশ পাওয়া যাচ্ছে। 6 মাসের মধ্যে পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রয়োজন নাও হতে পারে। 2024 সালের আগস্টে বাংলাদেশের বিক্ষোভের পর পাকিস্তানের সঙ্গে ঢাকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতাকে আরও গভীর করার উপর জোর দেওয়া হয়েছে। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসলামাবাদ ও ঢাকার মধ্যে সরাসরি বাণিজ্য শুরু হয়, যা 1971 সালের মুক্তিযুদ্ধের পর প্রথমবার। এছাড়া দুই দেশের সামরিক কর্মকর্তারাও একাধিকবার বৈঠক করেছেন। Hem dost Venezuela halkı için ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে বিচারের মুখোমুখি করার মধ্য দিয়ে কার্যত ডোনাল্ড ট্রাম্প চীন এবং রাশিয়াকেও খেলায় নামার পথ খুলে দিল। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ তো সরাসরি ট্রাম্পকে হুমকি দিয়েছেন, রীতিমতো এক বিস্ফোরণ ঘটিয়েছেন প্রভাবশালী এই রুশ নেতা, জানিয়ে হইচই পড়ে গিয়েছে। নিকোলাস মাদুরোর মতো করে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসকে তুলে নেয়ার হুমকি দিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট। মাদুরোর অপহরণের পর যেন এক প্যান্ডোরার বাক্স খুলে গিয়েছে, যার সুযোগ নিতে মুখিয়ে চীন এবং রাশিয়া। что пошли на преступные действия, на раскол. রুশ সরকারি সংবাদ মাধ্যম তাস এবং তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে রাশিয়ার নেতার হুঙ্কারের খবর পাওয়া গেছে। বর্তমানে রুশ নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মেদভেদেভ। রোববার নিকোলাস মাদুরোর মতো অন্যান্য বিশ্ব নেতাদেরও অপহরণ করা হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন মেদভেদেভ। বিশ্ব নেতাদের মধ্যে আলাদা করে জার্মান চ্যান্সেলরের নাম উল্লেখ করেন মেদভেদেভ। তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন, চলমান পরিস্থিতিতে একটি চমৎকার এবং মোড় ঘোরানো ঘটনা হতে পারে নব্য নাৎসি ফ্রিডরিখকে অপহরণ, যা মোটেও অবাস্তব কিছু নয়। Truppen in der Ukraine zu stationieren. মেদভেদেভের ভাষ্য, জার্মানিতেই তার বিচার করার মতো যথেষ্ট যৌক্তিক কারণ আছে। এ কারণে এতে কারো কোনো ক্ষতি হবে না, বিশেষত যখন দেশের নাগরিকরা বিনা কারণে ভোগান্তির শিকার হচ্ছেন। যদিও কড়া ভাষায় প্রতিক্রিয়া দেখিয়েছে জার্মানিও। সরকারের মুখপাত্র সেবাস্তিয়ান হিল বার্লিনে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, রুশ নেতার বক্তব্য আমলে নিচ্ছেন তারা। এই বক্তব্য এবং হুমকির নিন্দা জানাচ্ছে জার্মানি। তবে রুশ হুমকি সত্ত্বেও সুরক্ষিত এবং নিরাপদে আছেন চ্যান্সেলর। Nach einem Waffenstillstand Kräfte
für die Ukraine. রুশ নেতা দিমিত্রি মেদভেদভ শুধু যে জার্মানির চ্যান্সেলরকে হুমকি দিয়েছেন তা কিন্তু নয়, এরপর জেলেনস্কিকে নিয়েও সতর্কবার্তা দেন তিনি। এই নেতার মতে দীর্ঘদিন আগেই প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ উত্তীর্ণ জেলেনস্কি নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন না করায় তাকে অবৈধ আখ্যা দিয়েছে মস্কো। তার এই বক্তব্যে বোঝাই যাচ্ছে জেলেনস্কিকেও তুলে নেয়ার মতো ক্ষমতা আছে রাশিয়ার। Які країни готові брати лідерство в елементах? রাশিয়ার সাথে সাথে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেয়া এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করানো প্রশ্নে ক্ষুব্ধ চীনও। দ্রুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে নিরাপত্তা দিয়ে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। এছাড়া সংলাপের মাধ্যমে সংকট সমাধানেও আহ্বান জানিয়েছে শি জিনপিং এর সরকার। ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে ইরান, তুরস্কের মতো দেশও। এই অপহরণ আঞ্চলিক নিরাপত্তাকে অস্থিতিশীল করে তুলবে বলে টেলিফোনে ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। ve Venezuela halkı সম্পর্কের বৈরিতায় ভারতীয় আকাশসীমায় পাকিস্তানের বিমান চলাচলে আছে নিষেধাজ্ঞা। আবার ভারতীয় বিমানও পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারে না। বাংলাদেশ পাকিস্তানের প্রচলিত আকাশসীমা ভারত হয়েই গিয়েছে। তাহলে প্রশ্ন উঠেছে, কিভাবে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান বিমান চলাচল? 1 বছরের বেশি সময় ধরে ঢাকা করাচি বিমান রুট নতুন করে চালুর ব্যাপারে আলোচনা চালাচ্ছিল দুই দেশ। সেই ধারাবাহিকতায় এবার ঢাকা থেকে করাচি পর্যন্ত সরাসরি বিমান চলাচলের অনুমতি দিয়ে দিল ইসলামাবাদ। পাকিস্তানি কোনো এয়ারলাইন্সের পক্ষে বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করা অসম্ভব। ভারতীয় আকাশসীমা এড়াতে হলে তাদের ব্যবহার করতে হবে শ্রীলঙ্কাকে, কিন্তু সেই ফ্লাইট হবে সময় এবং খরচ সাপেক্ষ। তাই আপাতত জানা গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা করাচি যাত্রী পরিবহন করবে। এই অনুমতিকে আঞ্চলিক বিমান চলাচলের একটি ব্রেক থ্রু হিসেবে অভিহিত করেছে পাকিস্তানি গণমাধ্যম শামা নিউজ। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে আকাশ সংযোগের ক্ষেত্রে নতুন বছরে এটি নতুন এক অধ্যায়। সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমান বাংলাদেশকে ঢাকা করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। প্রাথমিক অবস্থায় এই অনুমোদন 2026 সালের 30 মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এরপর অনুমোদনটি আবারও পুনর্বিবেচনা করা হতে পারে। অনুমোদনের পাশাপাশি করাচি বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আলাদা একটি স্লট দেয়া হয়েছে। ঢাকা থেকে বিমান ওড়ার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটের বিস্তারিত তথ্য জানিয়ে দিতে হবে। সেই সাথে নিশ্চিত করতে হবে অপারেশনাল সমন্বয় এবং নিরাপত্তা সম্মতি। পাকিস্তানের বিমান চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশের জনগণের জন্য লাভজনক হবে। এছাড়া ভ্রমণ সুবিধা উন্নত, জনগণ টু জনগণ সম্পর্ক জোরদার এবং ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণের পথ উন্মোচিত হবে। তবে কবে ঢাকা থেকে করাচির উদ্দেশ্যে প্রথম যাত্রীবাহী বিমানটি উড়বে, দিনে কতগুলো করে বিমান চলবে, কখন চলবে, সেই সূচি এখনও ঠিক করা হয়নি। আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত সূচি নির্ধারিত হবে। এরপরেই ঢাকা থেকে করাচির উদ্দেশ্যে উড়ে যাবে বাংলাদেশের বিমান। 1 যুগ আগে ঢাকা এবং করাচির মধ্যে নিয়মিত চলাচল করত বিমান, এরপরে সেটি বন্ধ হয়ে যায়। গত 1 বছরের বেশি সময় ধরে পাকিস্তান এবং বাংলাদেশ সরকারের এই বিমান রুট নতুন করে চালুর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছিল। ঢাকা করাচি রুটে বিমান চলাচল শুরু হলে দুই দেশের মধ্যে বৃদ্ধি পাবে বাণিজ্যিক যোগাযোগ। পাকিস্তান এবং বাংলাদেশের নাগরিকদের মধ্যেও যোগাযোগ বৃদ্ধি পাবে।